আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, তাই না? শুরু হলো দ্বিতীয় ক্লাস, যদি একটু আগে শুরু হয়েছিল নাকি? পড়া ধরার পর পড়া ধরার পর, পড়া ধরার পরে শুরু হচ্ছে। পড়া ধরার পরে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে। দেখো, এই যান্ত্রিক পরিপাকের মধ্যে তোমরা কি কি পেয়েছো বলো তো? না বোঝার মতো। গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস মানে গ্যাস্টার, ল্যাটিন শব্দ গ্যাস্টার, যার অর্থ হলো পেট। ল্যাটিন শব্দ গ্যাস্টার, যার অর্থ কি? পেট। তাহলে পেটের মধ্যেকার যে জুস, জুস বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে বিভিন্ন এনজাইম সবকিছু মিলে একটা জুস। বুঝতে পারো কি? জুসের মতো একটু ঘন হয়, সেজন্য জুস। গ্যাস্ট্রিকের বাংলা অর্থ কি? গ্যাস্ট্রিকের বাংলা অর্থ, গ্যাস্ট্রিক কথাটা আসছে গ্যাস্টার থেকে, ল্যাটিন শব্দ, যার অর্থ পেট। গ্যাস্ট্রিকের বাংলা অর্থ পেট। বুঝতে পারো? ল্যাটিন শব্দ একটু ভিন্ন, ইংরেজি শব্দ গ্যাস্ট্রিক। এটা বলবো, প্যারাটাল কোষ হলো যে দেয়ালের কোষ, মানে পাকস্থলী। ধরো এটা হলো পাকস্থলী, এটা মনে করো পাকস্থলী। তাহলে পাকস্থলীর ওয়াল, এটা হলো দেওয়াল বা ওয়াল। হ্যাঁ, এই দেওয়াল থেকে, দেওয়ালের মধ্যে যে কোষগুলো থাকে তাকে বলা হয় প্যারাটাল। হ্যাঁ, প্যারাটাল মানে ওয়াল বা দেওয়াল। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলো আর কি? আর আছে না। আচ্ছা, তাহলে এখানে তোমার হচ্ছে, তাহলে আর সবই বুঝতে পারতো না। তাহলে যান্ত্রিক পরিপাক মানে তো আমরা আগে বলেছিলাম, যান্ত্রিক মানে কি? যে যে পরিপাকে যন্ত্রের মতো কাজ হয়, মানে খাদ্যের সংকোচন প্রসারণ, এটা সেটা হয়, সেটা হলো যান্ত্রিক। খাদ্যের সংকোচন প্রসারণ এটা হয়, এটা হলো যান্ত্রিক। তাহলে আমরা হচ্ছে যে খাদ্য দাঁত দিয়ে চিবাচ্ছি টেবাচ্ছি, জিহ্বা দিয়ে নড়াচ্ছি, তাই না? তো দাঁতের বিভিন্ন প্রকার, সেগুলো দিয়ে কাটাকাটি করছি, চিবাচ্ছি, এগুলো হলো সবই যান্ত্রিক, ঠিক কিনা? তারপর আমরা জিহ্বা দিয়ে যখন খাবারটাকে গিলতে যাই, তখন আমাদের জিহ্বার ভিতরের আগাটা উপরের তালুর সাথে চাপ দিলে খাবারটা নিচের দিকে নেমে আসছে, এগুলো হলো যান্ত্রিক। এগুলো হলো যান্ত্রিক, ঠিক আছে? এবার দেখো রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকে এখানে হচ্ছে যে কার রাসায়নিক পরিপাক? শর্করা পরিপাকের ক্ষেত্রে। তো এটা কি না, এদিকে ছিল, কোথায় পড়ছিল তোমরা? ও, পাকস্থলী এখানে তো। আচ্ছা, তৃতীয় নম্বর পয়েন্টে কি বুঝতে পারছিলা? যান্ত্রিক পরিপাকের তৃতীয় নম্বর পয়েন্ট আমি এবার মুখের ওখানে পড়াচ্ছিলাম। তৃতীয় নম্বর পয়েন্টটা দেখো, মসৃণ পেশির 3টি স্তর। এটা কি বুঝতে পারছো? এটা একটু বলি, এটা মনে হয় ভালো বোঝেনি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে যান্ত্রিক পরিপাক কিন্তু পাকস্থলীরও হয়। কেন? পাকস্থলীও কিন্তু সংকোচন প্রসারণ করে, বুঝতে পারছো? তাহলে পাকস্থলীও কিন্তু যান্ত্রিক পরিপাক ঘটায়। হ্যাঁ, তো এখন বলছি কিভাবে ঘটায়। পাকস্থলীর মসৃণ পেশি মানে পাকস্থলীর বাইরের দিকের পেশিটা মসৃণই হয়। হ্যাঁ, এই মসৃণ পেশির 3টা অবস্থা। একটা হলো পেশিগুলো লম্বা ভাবে থাকে, লম্বভাবে। হ্যাঁ, একটা পেশি থাকে কি পোস্ত বরাবর, আর একটা পেশি থাকে সর্পিলাকার, মানে এইভাবে করে পেশির গঠনটাই এরকম। তো এতে কি হয়, পেশিগুলো যখন সংকোচন করে, তখন ধরো লম্বভাবে থাকা পেশিগুলো এরকম চাপ দেয়, প্রস্থভাবে থাকা পেশিগুলো কি এরকম চাপ দেয়, আর যেটা স্পাইরাল ভাবে থাকে সেটা কিন্তু চাপ দেওয়ার সময় একটু দুমড়ে যায়, মানে কি পেঁচে যায়। যেহেতু এটা একটু এরকম বাঁকনিয়া, তাই এটা একটু দুমড়ে যায়, একটু পেঁচে যায়। তাহলে এতে করে হয় কি, খাবারগুলা পুরোপুরি স্যুপের মতো হয়ে যায়। ওটাকেই কাইম বলা হচ্ছে বা খাদ্যমন্ড বলা হচ্ছে, বুঝতে পারছো? তাহলে এরকম করা বা একটু দুমড়ে দেওয়া। তো এই দুমড়ে দেওয়ার কথাও কিন্তু বলা আছে, মোচড় দেওয়া। দেখছো? এই, হ্যাঁ, বুঝতে পারলে কি? তাহলে যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকে তো আমরা জানি শর্করা পরিপাক তো মুখে হয়, তাই না? শর্করা পরিপাক মুখে হয়। পাকস্থলীতে কিন্তু কোনো শর্করা পরিপাক হবে না, প্রোটিন। হ্যাঁ, এখানে হলো প্রোটিন পরিপাক হবে শুধু। হ্যাঁ, যদিও ধারণা করা হয় শিশুরা যে দুধ খায় না, ওই দুধের মধ্যে যে মাখন আছে, ওই মাখনটা পরিপাক নাকি হয়, এটা কারো কারো মতে আর কি। হ্যাঁ, এটা না লিখলেও হবে। রাসায়নিক পরিপাক, প্রোটিন পরিপাক পর্যন্ত লিখলে যথেষ্ট, তাহলে ফুলমার্ক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে পরিপাকে কি কি এনজাইমের কথা বলা হচ্ছে। প্রথম কথা হলো, আমাদের পাকস্থলীতে কিন্তু যে এনজাইম কাজ করার আগে প্রথমে হরমোন কাজ করে। এনজাইম কাজ করার আগে প্রথমে কি হয়? হরমোন কাজ করে, বুঝতে পারছো? তো হরমোনটার নাম হলো গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন নাম কেন হলো? ওই যে গ্যাস্টার মানে পাকস্থলী, তাহলে পাকস্থলীর মধ্যে যে হরমোন তার নাম গ্যাস্ট্রিন হরমোন। ইন ব্যবহার হয়েছে, এটা প্রোটিন জাতীয়, তাই ইন ব্যবহার হয়েছে। তাহলে গ্যাস্ট্রিন হরমোন পাকস্থলীতে, তাই এর নাম গ্যাস্ট্রিন হরমোন। তো এই হরমোনটা
আমাদের স্নায়ু দ্বারা কিন্তু উদ্দীপ্ত হয়। ধরো খাবার পেটে পড়লো, তখন আমাদের পেটের মধ্যে পাকস্থলীর অন্তঃপ্রাচীরে কিছু নিউরনের ডেনড্রাইট থাকে, হ্যাঁ, তো ওখানে টাচ লাগলে ওরা উদ্দীপ্ত হয়ে যায়, উদ্দীপ্ত হয়ে সংবেদী স্নায়ুর মাধ্যমে ব্রেনে খবরটা চলে যায়। বুঝতে পারছো? ব্রেনে খবরটা গেলেই তখন হচ্ছে ব্রেন তখন বুঝতে পারে যে পেটে খাবার পড়েছে। তখন সে মোটর স্নায়ুর মাধ্যমে, মানে আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে সে হচ্ছে গ্যাস্ট্রিন গ্রন্থিকে গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ করার জন্য নির্দেশ দেয়। তখন গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ হয়, গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ হয়ে রক্ত প্রবাহের মাধ্যমে সকল এনজাইমের কাছে যেয়ে টাচ করে, এনজাইম যুক্ত গ্রন্থির কাছে যেয়ে টাচ করে, টাচ করলে এনজাইম যুক্ত গ্রন্থিগুলা তখন অ্যাক্টিভ হয়ে যায় এবং এনজাইম ক্ষরণ শুরু করে দেয়। তার মানে হরমোন নিঃসরণ না হলে কিন্তু কখনোই এনজাইম ক্ষরণ হতো না। হ্যাঁ, আগে হরমোন, খাদ্যের স্পর্শ পেলেই কিন্তু মস্তিষ্কে প্রেরণ হুম। করে। তাহলে আমরা মানে খাদ্য না খেয়ে যদি শুধুমাত্র খাবার নিয়ে চিন্তা করি, না তাও হবে, তাও হবে, এটা পরে আছে। পরিপাকের স্নায়ুতন্ত্র হরমোনের ভূমিকা নামে একটা টপিক আছে। তুমি যদি খাবারের কথা ভাবো, চিন্তা করো, বা খাবারের গন্ধ শুকো, তাহলেও গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ হবে। বুঝতে পারলো কি? তবে খাবার সরাসরি পড়লে বেশি গ্যাস্ট্রিন হরমোন এবং এনজাইম বেশি নিঃসৃত হয়, কিন্তু খাবারের কথা ভাবলেও হবে। বুঝতে পারছো? যে এমনকি অনেক সময় মনে করো যে মনে করো দাওয়াতি অনুষ্ঠানে সাধারণত দেখা যায় অনেকে মনে করো যে অনেকে এরকম আছে যে সকালে একটু কম খায়, হ্যাঁ, বা অনেকে আছে সকালে খাওয়ার পরে আবার হয়তো 11টা-12টার দিকে কিছু খায়। দাওয়াত থাকলে আর খায় না। কেন খায় না? দাওয়াতে বেশি খাইতে পারবে না, তো সেই জন্য মনে করো যে খায় না, এরকম থাকে না? তো এই অবস্থায় যখন দাওয়াতের অনুষ্ঠানে বসে, তখন তো বুঝতে পারছে যে কিছুক্ষণ পরে খাওয়ার আসবে। যখন খাবার মনে করো টেবিলে বাড়া শুরু করে দিচ্ছে, এখন খাওয়া শুরু করেনি, কেবল প্লেট দিতে শুরু করছে, তখনই কিন্তু বুঝতে পারছে এক্ষুনি আমি খাবো, এখনই সব কিছু আসবে। তখনই কিন্তু পেটের মধ্যে বেশি খিদা শুরু হয়ে যায়। কারণ কি? তখন গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ বেশি হয়, এনজাইমও ক্ষরণ শুরু হয়। বুঝতে পারছো? মানে খাবারের কথা ভাবলে, খাবারের গন্ধ শুকলে, কেউ যদি খাবারের কথা বলে, কান দিয়ে শুনলাম, যে ধরো কথার কথা, তুমি খুব ক্ষুধার্ত, তোমাকে কেউ বললো যে আজকে হলো যে সাহেব বাজারের বাটার মোড়ে ফ্রি হলো স্টুডেন্টদেরকে বিরিয়ানি খাওয়ানো, কথার কথা। তাহলে তোমার তখন থেকে ওই যে শুনছো না, তখন থেকে একটু একটু করে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ হবে। হ্যাঁ, বুঝতে পারছো? তো তাহলে তার মানে হচ্ছে যে এটা হচ্ছে শুনলেও কাজ করে, তবে সরাসরি পড়লে বেশি কাজ করে। বুঝতে পারছো? এই তাহলে গ্যাস্ট্রিন হরমোন আসলো, গ্যাস্ট্রিন হরমোন আসার পরে এবার কি হবে? এনজাইম গ্রন্থিগুলা অ্যাক্টিভ হয়ে গেল, এনজাইম তখন ক্ষরণ হতে শুরু করে দেবে। বুঝতে পারছো? তাহলে এইভাবে এনজাইম ক্ষরণ হয়। এখন প্রথমে এনজাইম কিন্তু ক্ষরণ হয় নিষ্ক্রিয় অবস্থায়। এনজাইমগুলো প্রথমে সক্রিয় থাকে না, সক্রিয় থাকলে তো সমস্যা হবে না। কোষের মধ্যে যে প্রোটিন আছে সেগুলো তো হজম হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য এনজাইমগুলো যে গ্রন্থিতে থাকে, সেই গ্রন্থিতে এনজাইম নিষ্ক্রিয় অবস্থায় থাকে। বুঝতে পেরেছো? হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে তোমার নিষ্ক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করে ফেলে। সেই জন্য এখানে দেখো বলা হচ্ছে যে আমিষ পরিবারে এখানে বলা হচ্ছে, দেখো গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক, নিষ্ক্রিয় মানে কি, যে আর কি কাজ করতে পারে না, এরকম এনজাইম থাকে। নিষ্ক্রিয় এনজাইমটি গ্যাস্ট্রিক জুসে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তারপরে পেপসিন হয়, তার আগে কিন্তু হয় না। পেপসিনোজেন মানে পেপসিন তৈরিকারী এনজাইম, জেন মানে তৈরিকারী, পেপসিন তৈরিকারী এনজাইম। হ্যাঁ, লাইটিক মানে ভেঙে ফেলা, লাইটিক মানে ভেঙে ফেলা। আবার পেপসিনের বাংলা অর্থ কিন্তু প্রোটিন ভাঙা এনজাইম। পেপসিনের বাংলা অর্থ প্রোটিন ভাঙা এনজাইম। পেপসিনের বাংলা অর্থ প্রোটিন ভাঙা এনজাইম। তাহলে এখন দেখো যে হাইড্রোজেন হলো। আবার দেখো পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষের আদ্র বিশ্লেষণ ঘটিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দুটা প্রোটিন করে, সেটাকে বলা হয় প্রোটিওস আর পেপটোন। মানে আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই সেটা অনেক বড় বড় প্রোটিন, বড় বড় প্রোটিন মানে যার মধ্যে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 1000-এরও বেশি, মাছ মাংসের যে প্রোটিন। এখন প্রথমে পাকস্থলীতে যে কাজটা হয়, এই বড় বড় প্রোটিনগুলো ভেঙে প্রথমে ছোট ছোট প্রোটিন তৈরি করা হয়। এই ছোট প্রোটিনের মধ্যে একটা হলো প্রোটিওস আর একটা হলো পেপটোন, একটা হলো প্রোটিওস আর একটা পেপটোন। বুঝতে পেরেছো? প্রোটিওস আর পেপটোন হলো এরা ছোট প্রোটিন, এরা কিন্তু পলিপেপটাইড এখনো হয়নি। পলিপেপটাইড হলে 100 কম অ্যামাইনো অ্যাসিড হলো, এরা 100 উপরেই আছে। হ্যাঁ, তাহলে এটা ছোট প্রোটিন, ছোট প্রোটিন হলো। তারপরে এখানে কিন্তু দুইটা জিনিস বাদ দেওয়া হয়েছে, দুইটা এনজাইম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এটা লিখে নেওয়া ভালো। সব লেখকের বই আছে, এই বই নাই, কিন্তু আবার পুরাতন বই আছে। পুরাতন বইয়ে কিন্তু এই দুইটা আছে, দেখি পুরাতন বই
এই যে তোমার বইয়ে লেখা আছে, দেখো দেখো যাদের পড়াশোনা এলে নতুন বই কি করছে, 1 আর 4 দিছে, মাঝে দুইটা দেয়। দেখি তোমার বই। দেখো এখানে কি করছে, দুইটা দিয়েছে 2 3 দেয়, তোমারটা দেয়, তোমার সে বিশেষ ভাবে এই আছে দেখো। আমাদের সবার নতুন 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 এটা বাদ দিয়ে দিচ্ছে, যেটা বাদ দেওয়া উচিত হয়নি। হ্যাঁ আচ্ছা, এটা পুরাতন বই থেকে পরে তুলে নিও, শুভানুষ্ঠান আগুনি। হ্যাঁ আমার বই লেখা আছে, আমাদের ক্লাস শেষে তারপরে একটু দুইটা তো লিখে দিন, মানে নাই কিন্তু অন্য বই কিন্তু আছে। আচ্ছা তাহলে এখন এখানে মাত্র দুইটা দিয়ে আছে, তাহলে হচ্ছে যে এখন কথা হলো এখানে একটা কোশ্চিন আছে করার আছে, সেটা হলো যে মনে করো, আচ্ছা যে চারটা আমি একটু বলি, আমিষটা পেপসিনের দ্বারা ছোট প্রোটিন হলো, তাই না? তারপরে জিলেটিন যেগুলো হলো যে কিছু কিছু আঠালো প্রোটিন, জিলেটিন মানে আঠালো প্রোটিন, কোলাজেন আর জিলেটিন একই কথা, আঠালো প্রোটিন। হ্যাঁ মাংসের বা হাড়ের মধ্যেকার প্রোটিন গুলো একটু আঠালো হয়, এই প্রোটিনকে জিলেটিন বলা হয়। জিলেটিন হলো পেপটোন আর পলিপেপটাইড। পলিপেপটাইড কিন্তু আবার প্রোটিনের থেকে ছোট, 100-র মধ্যে চলে আসলো, মানে ছোট করা শুরু করছে কেবল, এখন অ্যামাইনো অ্যাসিড কিন্তু পাকস্থলিত হয় না, ক্ষুদ্রান্তে এসে অ্যামাইনো অ্যাসিড হবে। আর হচ্ছে আর দুইটা কি, কেসিন, দুধের প্রোটিন, দুধের প্রোটিন কেসিন। কেসিন কি করছে, দুধের প্রোটিন কেসিন এটাকে রেনিন এনজাইম প্যারাকিসিনে পরিণত করছে। প্যারাকিসিন হলো ছোট প্রোটিন, প্যারাকিসিনকে আরেকটু ছোট প্রোটিন করে পেপসিন, পেপটোন। এখনো এখানেও কিন্তু পলিপেপটাইড হয়নি, এখানে কিন্তু পলিপেপটাইড হয়নি, এই দুটো তো নাই তোমাদের। স্নেহ পরিপাক লিখতে হবে না, তবে এখানে একটা কোশ্চিন যে পাকস্থলীর মধ্যে যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, মনে করো এখানে একটা কোষ, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে তারপরে আসছে, তারপরে এনজাইমের সাথে বিক্রিয়া করতে, বিক্রিয়া করে সক্রিয় হচ্ছে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যে কোষ থেকে নিঃসরণ হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ওই কোষ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না কেন? বলেছি কি আগে? হ্যাঁ নিষ্ক্রিয় না, কিন্তু কেমন অবস্থায় রয়েছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে তো সক্রিয় না, সেটা তো এনজাইমের ক্ষেত্রে পেপসিনোজেন। হ্যাঁ পেপসিনোজেন এটা হলো নিষ্ক্রিয়, প্রোরেনিন এটাও নিষ্ক্রিয়, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড যে কোষ থেকে বের হচ্ছে সেইটার উত্তর হলো এরকম যে যে কোষ থেকে বের হয় সেটা নিষ্ক্রিয় কথাটা হবে না, সেখানে এরকম অবস্থা থাকে, মানে হাইড্রোজেন আর ক্লোরিন আয়ন এরকম আয়ন আকারে থাকে, ক্লোরাইড হিসেবে থাকে, বুঝতে পারছো? এই জন্যে আর কি এই কোষে ধ্বংস হয় না, কিন্তু যখন বাইরে আসে তখন এটা একসাথে, বুঝতে পেরেছো? একসাথে একীভূত হয়, বুঝা গেল কি? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন দেখো প্যারাকিসিন, আচ্ছা এটা তার আর তেমন কিছু বোঝা নাই, তবে এখানে একটা কোশ্চেন ক্ষয়ের জন্য আসে, পাকস্থলী নিজেই এনজাইম দ্বারা পরিপাক হয় না কেন? পাকস্থলী নিজেই এনজাইম দ্বারা পরিপাক হয় না কেন? হ্যাঁ বলো। গ্যাস্ট্রিক মিউকোসা মানে হলো আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলীর সবথেকে বাইরের যে স্তর তাকে বলে মিউকোসা, তার নিচে আরেকটা স্তর আছে তার নাম সাব মিউকোসা। হ্যাঁ তো মিউকোসা স্তরে প্রচুর পরিমাণে মিউকাস ক্ষরণ হয়, এই জন্য নাম হচ্ছে মিউকোসা স্তর। মিউকাস মানে পিচ্ছিল উপাদান, প্রচুর পিচ্ছিল উপাদান। কি মুসাফির আসেনি কেন? কোথায় রো? হ্যাঁ জানেন না? আচ্ছা ব্যাংকটা আবার সবার সাথে ভোটাভুটি নিয়ে তারপরে আবার ঈদের পরে আবার নতুন কিনে আবার করতে হবে, এটা সবার সাথে দালাল করে স্যার সিসি ক্যামেরা লাগিয়ে দেবেন না যেগুলো তো ওই যে বলেছি সেই কারণে তো যে শোক দিবস পালন করার জন্য, তো এই তোমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষার পরে শোক দিবস পালন করার উপলক্ষে একটা খাইতে গেল সবাই মিলে রেস্টুরেন্টে শোক দিবস পালন। আচ্ছা দেখো এখন তাহলে পাকস্থলীর মেইন কারণ হলো এখানে প্রচুর মিউকাস থাকে পাকস্থলীর অন্তঃপ্রাচীরে, তাই না? তাহলে পাকস্থলীর অন্তঃপ্রাচীরে প্রচুর মিউকাস থাকার কারণে কি হচ্ছে যে এনজাইমগুলো কিন্তু কাজ করতে পারছে না মিউকাসে। হ্যাঁ মিউকাসে কাজ করতে পারছে না, কাজে পাকস্থলীর অন্তঃপ্রাচীরকে ধ্বংস করার কোনো সুযোগ নাই। এছাড়া কারোর মধ্যে কোনো বৈজ্ঞানিকের মধ্যে পাকস্থলীর মিউকাসের মধ্যে অ্যান্টি এনজাইম আছে, এই অ্যান্টি এনজাইমও এনজাইমকে কাজ করতে দিচ্ছে না। তবে কখনো কখনো কোনো ব্যাকটেরিয়া বা ব্যথানাশক ওষুধ এই জিনিসগুলো অনেক সময়
আমাদের পাকস্থলী অন্তঃপ্রাচীরকে ছিদ্র করে বা ঘা বানিয়ে দিতে পারে। পরের পৃষ্ঠায় দেখো লেখা আছে হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া। তাহলে এই টেস্টটা কি মানে হবে সিঙ্গেল জন্য না এমসিকিউ? না, এখানে হলো যে পাকস্থলীতে কেন এনজাইম ক্ষরণ হয় না, এটা হচ্ছে ক্ষয়ের জন্য আসে। নাই আর উপরেরটা সৃজনশীল না, উপরেরটা সৃজনশীল। নাই এমসিকিউ না, উপরেরটা সৃজনশীল। এখানে এমসিকিউ বলতে এটা আছে যে গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ কত, এটুকু এমসিকিউ। আর বাকি তো সৃজনশীলের জন্য পড়তেই হবে। হ্যাঁ বলো। প্রো এনজাইম মানে আদি এনজাইম, যে এনজাইমটা এখনো অ্যাক্টিভ হয়নি, এটাকে বলে প্রো এনজাইম। হ্যাঁ, আচ্ছা পরের পৃষ্ঠায় দেখো যে হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়ার কারণে মানুষের আর কি পাকস্থলীর ক্ষত হয়। হেলিকোব্যাক্টেরিয়ার নামকরণটা কেন হয়েছে অনুমান করে বলতে পারবা? হেলিকোব্যাক্টার এর বাংলা অর্থ কি? হেলিকোব্যাক্টার এর বাংলা অর্থ কি বলো তো? হেলিকোব্যাক্টার এর বাংলা অর্থ কি হতে পারে? হ্যাঁ, আর হেলিকো মানে হেলি মানে হেলে পড়া, হেলিকপ্টারের মতো দেখতে। এটা কোনো বিজ্ঞানের নাম না না, আচ্ছা দেখো আমি বললে হয়তো একটু একটু মনে হবে যে হয়তো চেষ্টা করলে পারতা। হেলিকোব্যাক্টার নাম হয়েছে হ্যালিক্স থেকে। হ্যালিক্স মানে পেঁচানো বা সর্পিলাকার। ব্যাকটেরিয়াটা দেখতে পেঁচানো বা সর্পিলাকার, সেজন্য এরকম নাম হয়েছে হেলিকোব্যাক্টার। বুঝতে পারছো? ব্যাকটেরিয়াটা পেঁচানো বা সর্পিলাকার, তাই এরকম নাম হয়েছে হেলিকোব্যাক্টার। বুঝতে পেরেছো? হেলিক্স, হেলিক্স হেলি মানে না, হেলিক্স মানে পেঁচানো বা সর্পিলাকার, পেঁচানো বা সর্পিলাকার। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করো, আমরা তাহলে হ্যাঁ পাইলোরি মানে পাইলোরাস, ওই যে পাইলোরাস বলেছিলাম না, ডারওয়ান পাইলোরাস মানে, হ্যাঁ ওই ওই ওইখানে এটা আক্রমণ করে, ওই জন্য ওটার উপরের দিকে আক্রমণ করে, ওই জন্য নন স্টেরয়েড মানে কি যে এই জিনিসগুলো আমাদের হচ্ছে ইনফেকশন করায়। তো এই যে বলছে ব্যাকটেরিয়া সংক্রমণ কিংবা এই যে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেশন, অ্যান্টি ইনফ্লামেটরি মানে কি, মানে ব্যথার বিরুদ্ধে কাজ করা, ব্যথার বিরুদ্ধে কাজ করা। বুঝছো? ব্যথার বিরুদ্ধে কাজ করা ওষুধ, ব্যথার বিরুদ্ধে কাজ করা ওষুধ, এই ওষুধগুলো আমাদের ক্ষত সৃষ্টি করতে পারে। মানে ইনফ্লামেটরি মানে প্রদাহ, প্রদাহ মানে ওই ব্যথাই বোঝায়। প্রদাহের অবশ্য অনেকগুলা সিমটম আছে। প্রদাহ বলতে হ্যাঁ জ্বালা পোড়া করবে, ব্যথা করবে, সেখানে তোমার লাল বর্ণ ধারণ করবে, এরকম সবকিছুকে একসাথে আর কি প্রদাহ বলা হয়। স্টেরয়েডাল মানে হলো আসলে হচ্ছে সাধারণত তোমার আমাদের যে ব্যথানাশক যে ওষুধগুলো হয়, এই ব্যথানাশক ওষুধগুলো সাধারণত লিপিড জাতীয় উপাদান দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, তো হ্যাঁ না, কিন্তু এই যেটা পেট ব্যথার জন্য যে ওষুধটা খাওয়া হয় এটা স্টেরয়েড জাতীয় না, কিন্তু এটা এমন ধরনের উপাদান যেটা স্টেরয়েডও না, কিন্তু আমাদের ব্যথার উপশম করা দেয়। সবই স্টেরয়েড হয় তা তো না, এক একটা এক এক রকম। পেটের জন্য যে ব্যথানাশক ওষুধ দেখবা যে অ্যালজিন আছে পেটের জন্য ব্যথার ওষুধ, হ্যাঁ এগুলো পেটের উপরেই কাজ করে। এগুলো কি পেটের উপরে কাজ করে, বুঝতে পারছো? যদি এটা স্টেরয়েড না, কিন্তু তারপর পেটের উপরে কাজ করবে এরকম। অন্যান্য ব্যথার ওষুধগুলো সবই স্টেরয়েড জাতীয় হয়। এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো মানুষকে মোটা বানায় দেয়, মোটা করে দেয়। ব্যথানাশক ওষুধ যা বেশি খেলে সাইড এফেক্ট হচ্ছে। হ্যাঁ না, রোহানের অবশ্য পাকস্থলী তো থাকবে না লাস্টের দিকে। আচ্ছা দেখো এবার হচ্ছে আমরা চলে আসি ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক। ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাকটাও সৃজনশীল, তবে লিখতে হবে কোথা থেকে দেখো। তার আগে কিছু এমসিকিউ আছে, যেমন ক্ষুদ্রান্ত হচ্ছে 6 থেকে 7 মিটার লম্বা, তারপর হচ্ছে এরা ডিউটেনাম হচ্ছে ইউ আকৃতির মতো এবং এর আকৃতি 25 থেকে 30। ওই যে একটা কথা বলছিলাম না যে খাদ্য নালী যত লম্বা ডিউটেনামও তত লম্বা, তাহলে কোরিলেটেড করে করতে পারো। 25 থেকে 30 এবং কোনো কোনো বই 23 থেকে আছে, মানে এটা ধরো পূর্ণবয়স্ক মানুষের তো ডাটা কালেকশন করা হয়, তো এর মধ্যে কারো কেউ হতো প্রথমের দিকে 23 থেকে 25 দেওয়া আছে, তাই না? বাট এখানে আবার 25 থেকে 23 না, এটা যে ধরো
ধরো ইউরোপিয়ান লোকদের, হ্যাঁ, ইউরোপিয়ান লোকদের একজন ডাটা কালেকশন করছে, আর একজন মনে করো জাপানের লোকদের ডাটা কালেকশন করছে, তখন তো একটু মতভেদ হবে, তাই না? বলে যে 10 জন মানুষের 12 রকমের মত, তাই না? 10 জনের 12 রকম। না, অনেক সময় দেখা যাচ্ছে 10 জন আছে তো কোন একটা মত নিজেই করতেছে, পরে আবার নিজেই চেঞ্জ করে আরেকটা বলতে শুরু করে, এরকম এইভাবে বাড়াও। আচ্ছা, এইভাবে বাড়ানো হয়। আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি সরাসরি যান্ত্রিক পরিপাকের এখানে। হ্যাঁ, এটা সিকিউ হিসেবে আসবে। এখানে বুঝতে না পারার মতো কি বোনাস গ্রন্থি আর গবলেট। ব্রোনাস হলো একটা বৈজ্ঞানিকের নাম, বৈজ্ঞানিক এটা আবিষ্কার করছে। এরা দুজনেই, গবলেট হলো কলসাকৃতি কোষ, মানে কোষটা দেখতে কলসের মতো, এজন্য কলসাকৃতি কোষ। তো এরা হলো মিউকাস ক্ষরণ করে। তারপরে হচ্ছে পিত্তরস পরোক্ষভাবে অন্ত্রের জীবাণু কর্মঘাতক, এগুলো তো বুঝতে পারবা। একটা আছে দেখো, কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তথলির সংকোচন ঘটিয়ে পিত্তথলিকে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়, মানে ক্ষুদ্রান্তে এই কাজটা হয়। কোলেসিস্টোকাইনিনের বাংলা অর্থ কি? কোলেসিস্টোকাইনিনের বাংলা অর্থ কি বলো? সিস্ট মানে প্রদাহ নাকি? আচ্ছা দেখো, কোলে মানে হলো পিত্তাশয়। কোলে মানে কি? পিত্তাশয়। কোলে মানে পিত্তাশয়। স্টেরিওস, স্টেরিওস মানে শক্ত উপাদান বা ঘন উপাদান, ঘন বা শক্ত উপাদান, এটাই বোঝায়। হ্যাঁ, বিজ্ঞানী সেপ্রুল নামে একজন বিজ্ঞানী, বুঝছো? সেপ্রুল নামে একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে এই নামকরণটা করেছেন। কেন এই নামটা করেছিলেন জানো? কারণ হলো তিনি পিত্তাশয়ের মধ্যে কোলেস্টেরল জাতীয় পদার্থ, যেটা শক্ত, হ্যাঁ, পাথরের মতো উপাদান পেয়েছিলেন এই বৈজ্ঞানিক। হ্যাঁ, তো এটা যখন পাইলো তখন হলো তিনি চিন্তা করলেন জিনিসটা কি, দেখি তো। পরে দেখছে এটা চর্বি জাতীয় উপাদান, কিন্তু তিনি পাইছেন কোথায়? পাইছেন হলো কোথায়? পিত্তাশয়, তাই না? তো এটা হলো কোলেস্টেরলের কথা বলছে অবশ্য। হ্যাঁ, কোলেস্টেরল, হ্যাঁ হ্যাঁ, পিত্তথলি কোথায় থাকে? ও, পিত্তথলি আমাদের যকৃতে থাকে। ঠিক আছে, এটা আমরা করব। তো এটা হলো কোলেস্টেরল নামকরণের কারণ বলছি, কোলেস্টেরল নামকরণের। হ্যাঁ, পরে কোলেসিস্টোকাইনিন বলছি। হ্যাঁ, কোলেস্টেরল, এটা হলো কোলেস্টেরল নামকরণের কারণ, পরে আমি এটা বলছি। তো তিনি দেখলেন যে এটা হলো চর্বি জাতীয় উপাদান, কিন্তু পাওয়া গেল কোথায়? পিত্তাশয়। তখন তিনি চিন্তা করলেন যেহেতু এটা পিত্তাশয় পাইছি, তাহলে পিত্তাশয়ের নামকরণ অনুযায়ী নাম রাখি। তখন তিনি নাম রাখলেন কোলেসিস্টোকাইনিন, না কোলেস্টেরল। আর এখানে বলছে হরমোন কোলেসিস্টোকাইনিন, এর বাংলা অর্থ কি? কোলে মানে তো আসলে পিত্তাশয়, আর কোলেসিস্টো, মানে সিস্টল মানে কি? সংকোচন। তাহলে যে হরমোনটা পিত্তাশয় সংকোচন ঘটায় তার নাম তো কোলেসিস্টোকাইনিনই রাখতে হবে, তাই না? কাইনিন মানে গতিশীলতা করা। তাহলে এই জন্য নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন। পিত্তলবণ শ্রেণীহ দ্রব্যকে অবদ্রবণ বা ইমালসিফিকেশনের সাবানে ফেনার মতো ক্ষুদ্র কণায় পরিণত করে। মানে যে এই ইমালসিফিকেশন বলতে বোঝায় কি, যে চর্বি জাতীয় উপাদানের পানির মধ্যে দ্রবীভূত হয়ে যাওয়া প্রক্রিয়া, এটা হলো ইমালসিফিকেশন। মানে অর্থাৎ তেল জাতীয় পদার্থ যেমন তেলে জলে মিশে না, বলে না, কিন্তু মিশাই ফেললাম, তাহলে এটা হলো ইমালসিফিকেশন। এটা হলো এত ক্ষুদ্র করা যেন পানির মধ্যে ঢুকে যেতে পারে, বুঝতে পারলে? তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন বা অবদ্রবণ। তাহলে এবার দেখো রাসায়নিক পরিপাক। হ্যাঁ বলো, বন্ধ করতে হবে। হ্যাঁ, কোনটা বন্ধ করবে? তোমাদের ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো যে রাসায়নিক পরিপাকের মধ্যে
পাকস্থলী থেকে অম্লীয় কাইম, আমরা তো জানি পাকস্থলীর মধ্যে পাকস্থলীতে পিএইচ এটা কত জানো, 1 থেকে 2, মানে অনেক বেশি পিএইচ পাকস্থলীর মধ্যে 1 থেকে 2। হ্যাঁ অবশ্যই এত মারাত্মক তীব্র অ্যাসিড। হ্যাঁ তীব্র অ্যাসিড। তো এইরকম পিএইচটা যখনই হলো যে ক্ষুদ্রান্তে আসে, তখন ওই পিএইচ কে কমানোর জন্য অগ্ন্যাশয় থেকে, তারপরে যকৃৎ থেকে বিভিন্ন লবণ জাতীয় উপাদানগুলো চলে আসে। হ্যাঁ, তাই বলছে অম্লীয় কাইম ও অর্ধপাচিত শর্করা, আমিষ ও প্রায় পরিপাকৃত স্নেহদ্রব্য নিয়ে গঠিত। কাইম কি নিয়ে গঠিত সেটা বলছে। তো কাইম না, ওই যে স্নেহদ্রব্য পরিপাক হয় না, এটা অপরিপাকিত। অপরিপাকিত, পরিপাকিত না, প্রায় অপরিপাকিত, মানে পরিপাক হয় না। তাই কাইম ক্ষুদ্রান্তের গহ্বরে বসলে অন্তের প্রাচীর থেকে এন্টেরোকাইনিন, এন্টেরোকাইনিন নাম হয়েছে কেন? এন্টেরন মানে হলো ক্ষুদ্রান্ত বা পরিপাক নালী বোঝায়। হ্যাঁ, এন্টেরন মানে হলো পরিপাক নালী বোঝায়। তাহলে পরিপাক নালীর হরমোন সিক্রেটিন, সিক্রেটিনের কাজ হলো, সিক্রেটিনের কাজ কি জানো? এই হরমোনটা পাকস্থলীর মধ্যে থেকে এনজাইম ক্ষরণকে কমিয়ে দেয়। এটা হলো সিক্রেটিনের কাজ, সিক্রেশনটা কমিয়ে দেয়। এদের নাম হচ্ছে সিক্রেটিন। কোলেসিস্টোকাইনিন তো আগেই জেনেছিলাম, হরমোন খরিত হয়। এসব হরমোনের প্রভাবে পিত্তথলি, অগ্ন্যাশয়, আন্তিক গ্রন্থি থেকে যথাক্রমে পিত্তরস, অগ্ন্যাশয় রস, আন্তিক রস নিঃসৃত হয়। তারপরে যে পিত্তরস অতিমাত্রায় ক্ষারজাতীয় তরল, এতে কোনো এনজাইম থাকে না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। পিত্তরসের সোডিয়াম বাইকার্বনেট উপাদানটি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। পিত্তরসের সোডিয়াম বাইকার্বনেট উপাদানটি পাকস্থলী থেকে আগত অম্লীয় কাইমকে প্রশমিত করে অন্তের অভ্যন্তরে একটা ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে। এবার শুরু হচ্ছে রাসায়নিক পরিপাকের বিক্রিয়াগুলো। প্রথমে পরীক্ষাতে কখনো একসাথে 3টা আসে না। হ্যাঁ, যে কোনো একটা আসে, হয় শর্করা ক্ষুদ্রান্ত পরিপাকের ক্ষেত্রে, হয় শর্করা, না হলে হচ্ছে প্রোটিন, না হলে লিপিড। একসাথে 3টা কোনো দিনই বোর্ড পরীক্ষা দেয়। হ্যাঁ, তাহলে এখন ধরো গয়ে দিল শর্করা, হয়তো গয়ে দিল শর্করা আর ঘয়ে দিল প্রোটিন, এরকম হতে পারে। হ্যাঁ, এই সব এগুলো লিখতে হবে, হ্যাঁ কিন্তু বেশি বড় তো না, ধরো এটা শর্করা বলবো কটটুক, এখান থেকে এই যে এই এনজাইমগুলোই তো মানে দেখতে না। এটা মনে রাখা, ছন্দ লিখে দিব, ছন্দ অনুযায়ী মনে রাখবা, ছন্দ অনুযায়ী মনে রাখবা। হ্যাঁ, এটা হলো অগ্ন্যাশয়ের মধ্যে, অগ্ন্যাশয়ের মধ্যে 3 ধরনের এনজাইম আছে, মানে শর্করা পরিপাক করার এনজাইম আছে, আবার হচ্ছে প্রোটিন পরিপাক করার এনজাইম আছে, আবার লিপিড পরিপাক করার এনজাইম আছে। অগ্ন্যাশয়ের মধ্যে সবগুলাই আছে, বুঝতে পারছো? এই জন্যই আর কি দিয়েছে। তাহলে এখন দেখো শর্করা পরিপাকের ক্ষেত্রে অগ্ন্যাশয় থেকে শর্করা পরিপাকের জন্য যে এনজাইম আছে সেটা আমরা মনে রাখবো, আমের নাম মনে রাখবো, আম। আম, আমের সময় না আম। তাহলে আমে কি হয়? অ্যামাইলেজ, আর হতে কি মল্টেজ। তাহলে তো হয়ে গেল, তাই না? তাহলে এখন এটা মনে রাখবো যে শর্করা মানে তো স্টার্চ বা গ্লাইকোজেন। তাহলে অ্যামাইলেজ হলো এটাকে মল্টেজ বানাবে, মল্টেজ আবার সুক্রোজ বানাবে, তাই না? এই তো অন্ত্র মানে হচ্ছে যে পাকস্থলীর পর থেকে, হ্যাঁ পাকস্থলীর পর থেকে, এই যে পাকস্থলী আছে না, পাকস্থলীর পর থেকে একবার পায়ু পর্যন্ত সম্পূর্ণ অঞ্চলটাকে, পাকস্থলীর পর থেকে পায়ু পর্যন্ত সম্পূর্ণ অংশটাকে কি বলা হয়? অন্ত্র বলা হয়। বুঝতে পারছো? ধরো এটা হলো ইয়ে, এই যে এতদূর পর্যন্ত জায়গা, কোথা থেকে এই এতদূর থেকে এতদূর পর্যন্ত গোটাটাকে বলা হয় অন্ত্র। বুঝে গেল? অন্ত্রের বাংলা অর্থ কি বলতো? বলেছি অন্ত্রের বাংলা অর্থ কি? অন্ত্রের ইংরেজি কি? ইন্টেস্টাইন। অন্ত্রের ইংরেজি হলো ইন্টেস্টাইন, আর ইন্টেস্টাইনের বাংলা তো অন্ত্র, কিন্তু অন্ত্রের বাংলা আবার কি? অন্ত্রের বাংলা হলো নাড়িভুঁড়ি। বললাম, বুঝছো? তাহলে এই হলো অ্যামাইলেজ আর মল্টেজ গেল। এবার তাহলে আমরা চলে আসি আন্তিক রসে। এবার অন্ত্রের, অন্ত্রের মধ্যে থেকে কি কি এনজাইম বের হয়? অন্ত্রের মধ্যে থেকে আবার বের হয়, দেখো অ্যামাইলেজ, এখানেও অ্যামাইলেজ বের হয়। অ্যামাইলেজ কাদেরকে ক্ষুদ্র করে? স্টার্চ আর ডেস্টিন। ডেস্টিন মানে হলো ক্ষুদ্র শর্করা, ডেস্টিনের বাংলা অর্থ ক্ষুদ্র শর্করা। এখানে কয়টা শর্করা থাকবে? 3 থেকে 20টা, 3 থেকে 20টা আলফা ডি গ্লুকোজ থাকবে, আলফা ডি গ্লুকোজ থাকবে, আলফা ডি গ্লুকোজ থাকবে, 3 থেকে 20টা আলফা ডি গ্লুকোজ থাকবে।
3 থেকে 20টা আলফা ডি গ্লুকোজ, এটা ডেস্টিনটা ডেস্টিনে থাকবে। আচ্ছা, তাহলে এখন দেখো স্টার্চ তার ডেস্টিনকে অ্যামাইলেজ এনজাইম মল্টোট্রায়োস কখন হয়? যখন মল্টোজের সাথে একটা অতিরিক্ত গ্লুকোজ থাকে তখন তার নাম হলো মল্টোট্রায়োস, আর ক্ষুদ্র ডেস্টিন বানায়, মানে স্টার্চকে ক্ষুদ্র ডেস্টিন বানায় আসলে। হ্যাঁ, এরপরে দেখো আইসোমাল্টোজ, মানে 3টে গ্লুকোজ অণুকে বলা হয় আইসোমাল্টোজ। 3টে গ্লুকোজ অণুকে বলা হয় আইসোমাল্টোজ। আইসোমাল্টোজ আবার মল্টোজ ও গ্লুকোজে আলাদা করে ফেললো। মল্টোজ আবার কি করলো? গ্লুকোজ যোগ গ্লুকোজ তৈরি করলো, যদি একটা লেগসে গ্লুকোজ। সুক্রেজ কি করে? গ্লুকোজ যোগ ফ্রুক্টোজ করে, কারণ সুক্রোজ গঠিত হয় গ্লুকোজ ফ্রুক্টোজ দিয়ে। ল্যাকটেজ, ল্যাক্টো মানে হলো দুধের শর্করা। ল্যাক্টো মানে কি? দুধের শর্করা। হ্যাঁ, তাহলে ল্যাকটোজ এই দুধের শর্করা বোঝায়। সেই ল্যাকটোজকে ল্যাকটেজ এনজাইম গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করে। এটাও কিন্তু দুই গ্লুকোজ যুক্ত। ল্যাকটোজ কি? 2 গ্লুকোজ যুক্ত। গ্যালাক্টোজে কি হয়? যে কার্বন শৃঙ্খল, এটা 6 কার্বন। গ্যালাক্টোজে কিন্তু 6 কার্বন, গ্যালাক্টোজ 6 কার্বন। হ্যাঁ, কিন্তু এর হচ্ছে ল্যাকটোজ কি স্যার? ল্যাকটোজ মানে হলো দুধের শর্করা। ল্যাকটোজ মানে কি? দুধের শর্করা। ল্যাকটোজ মানে দুধের শর্করা। ল্যাকটোজ দেখিয়ে নিই। গ্যালাক্টোজে 6 কি বললেন স্যার? হ্যাঁ, গ্যালাক্টোজে 6 কার্বন। হ্যাঁ, গ্যালাক্টোজ হলো 6 কার্বন যুক্ত। গ্যালাক্টোজ হলো 6 কার্বন যুক্ত। 6 কার্বন যুক্ত। হ্যাঁ, 6 কার্বন যুক্ত মানে গ্যালাক্টোজে 6টা কার্বন থাকে। গ্লুকোজে যেমন 6টা কার্বন থাকে না, সেরকম হলো যে ইয়াতেও থাকে, মানে হ্যাঁ গ্যালাক্টোজেও থাকে। গ্যালাক্টোজ ল্যাকটোজ দুইটাই আসলে দুধের শর্করা বলা হয়। দুইটাই হলো দুধের শর্করার মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, তবে ভেঙে ফেললেও তখন গ্লুকোজ আর গ্যালাক্টোজ হয়ে গেল। আচ্ছা, এটা মনে রাখার ছন্দ বানিয়েছিলাম যে এটা 2টা ছন্দ বানিয়েছিলাম। সেটা হলো যে আমি আসলাম, এটা মনে রাখতে পারো, অথবা হলো আমি আসলাম। দেখো তো মিলছে কিনা। আমি আসলাম। হ্যাঁ বলো। না না, সিরিয়ালে লিখতে হবে না, সিরিয়ালে লেখার দরকার নাই আর কি। এনজাইমের নাম লিখলেই হলো, সিরিয়াল লেখা লাগবে না। হ্যাঁ, আমি আসলাম এটা একটা। আরেকটা ছন্দ হলো আম আছে লসে। আম আছে লসে, যে কোনো একটা ছন্দ দিয়ে তুমি হলো সবগুলো মনে রাখতে পারবে। খেয়াল করো তো। আচ্ছা, আম আছে লসে দেখো, আতে কি হয়? অ্যামাইলেজ। মতে কি হয়? মল্টেজ। আসে আবার আইসোমাল্টেজ। লসে মানে কি? লতে কি হয়? ল্যাকটেজ। সেতে কি? সুক্রেজ। তাহলে আম আছে লসে। আর আমি আসলাম, আমিতে আন্তিক অ্যামাইলেজ, মিতে মল্টেজ, আর আসলামে হলো আইসোমল্টেজ, দন্তের সাথে সুক্রেজ, আর লতে ল্যাকটেজ, আর মতে মল্টেজ। তাহলে কোনটা এটাই বেশি সুবিধা। তাহলে আমি আসলাম মনে রাখবা। হ্যাঁ, 3-4টা লেখ ভাই। এতে কি বাতাস হচ্ছে না নাকি? হচ্ছে স্যার। হচ্ছে তো না? একটা এসে তো ঠান্ডা আর লাগছে না। তাহলে এবার দেখো এর পরেরটা আমিষ পরিপাকের ক্ষেত্রে। আমিষ পরিপাকের ক্ষেত্রে আবার অগ্ন্যাশয় থেকে, আমিষ পরিপাকের ক্ষেত্রে অগ্ন্যাশয় থেকে কি কি রস বের হয়? আমিষ পরিপাকে অগ্ন্যাশয় থেকে। তাহলে আমিষ পরিপাকে অগ্ন্যাশয় থেকে ট্রিপসিন। ট্রিপসিনের বাংলা অর্থ কিন্তু প্রোটিন ভাঙা এনজাইম। ট্রিপসিনের বাংলা অর্থ প্রোটিন ভাঙা এনজাইম। তাহলে এরা প্রোটিয়াসে পেপটন, যেটা পাকস্থলিত হয়েছিল, পাকস্থলী প্রোটিয়াস পেপটন হলো না, তাই না? পাকস্থলীতে যে প্রোটিয়াস আর পেপটন ছিল, সেইটাকে ট্রিপসিন এনজাইম পলিপেপটাইড বানালো। কি বানালো? পলিপেপটাইড বানালো। বুঝতে পেরেছো? তাহলে পলিপেপটাইড বানালো, ট্রিপসিন পলিপেপটাইড হলো। এবার একটু খেয়াল করো, কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন কি করছে? কাইমোট্রিপসিন নাম কেন হলো? কাইমে থাকা প্রোটিন। কাইমোট্রিপসিন মানে কি? কাইমে থাকা প্রোটিন। ওই যে পাকস্থলীর মধ্যে যে কাইম ছিল না, ওই কাইমের মধ্যে যে প্রোটিনটা আছে, তাই ওর নাম কাইমোট্রিপসিন, কাইমে থাকা প্রোটিন। তাহলে সেই কাইমের মধ্যে কি কি ছিল? প্রোটিয়াস আর পেপটন ছিল, সেটাকে পলিপেপটাইড বানালো। হ্যাঁ, কার্বোজি পেপটাইডের নাম কেন হয়েছে? কার্বোজি পেপটাইডের নাম হয়েছে যে এনজাইমটা তোমার হচ্ছে কার্বক্সিলিক গ্রুপকে ভেঙে ফেলে। যে এনজাইম কার্বক্সিলিক গ্রুপকে ভেঙে ফেলে তাকে বলা হয় কার্বক্সি পেপটাইডেস। লিখে না নিলে মনে থাকতে পরে
লিখে নাও, নাহলে মনে থাকবে না। নামগুলো আসলে কিভাবে আসছে এটা জানলে কি মনে রাখতে সুবিধা, হ্যাঁ, পড়তে ভালো লাগে, তাই না? তুমি এমনি ধারা মুখস্থ করতো, কোনো কিছু জানো না আন্দাজে, হ্যাঁ, এটা তো ভালো লাগবে না, কিন্তু নামটা কেন হলো সেটা তো জানতে হবে, তাই না? তো কার্বক্সিল গ্রুপ তো জানো, তাই না? কার্বক্সিল গ্রুপ জানো না? এই যে কার্বক্সিল গ্রুপ, এটাকে কার্বক্সিল গ্রুপ বলে। তাহলে আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ভাঙাটা যদি কার্বক্সিল গ্রুপের এখান থেকে ভেঙে ফেলে তাহলে এটা কার্বক্সিল পেপটাইড হবে, তাই না? আর যদি অ্যামিন গ্রুপের এখান থেকে ভাঙে তাহলে অ্যামাইনো পেপটাইড হবে। যেমন দেখো এরপরে আছে, কিন্তু এই দেখো এরপরে কি আছে, অ্যামাইনো পেপটাইড। মানে কি, যদি কোনো এনজাইম অ্যামাইনো গ্রুপ বরাবর ভাঙে, যদি কোনো এনজাইম অ্যামাইনো গ্রুপ বরাবর ভাঙে তাহলে অ্যামাইনো পেপটাইডেস। ট্রাইপেপটাইড মানে কি, তিনটা অ্যামাইনো অ্যাসিডের গুচ্ছ। ট্রাইপেপটাইড মানে কি, তিনটা অ্যামাইনো অ্যাসিডের গুচ্ছ, সেটা ভেঙে ফেলছে, তাহলে ট্রাইপেপটাইডেস। ডাইপেপটাইডেস মানে কি, দুইটা অ্যামাইনো অ্যাসিডকে ভাঙবে, দুইটা অ্যামাইনো অ্যাসিডকে ভাঙলে ডাইপেপটাইডেস। আর কোলাজেনেস, ওই যে কোলাজেন, কোলাজেন হলো আঠালো ধরনের তন্তুময় প্রোটিন। কোলাজেন মানে কিন্তু গ্রিক শব্দ, এটা আঠা, কোলাজেন মানে আঠা, আঠালো প্রোটিন, এটা তন্তুময় প্রোটিন হয়। তাহলে এটাকে সরল পেপটাইড বানায়, মানে এটা প্রোটিন দিকে একটু ডিমেশন হলো, তাই না, সরল পেপটাইড বানালো। তারপরে ইলাস্টেস, মানে ইলাস্টেস কি করতে, ইলাস্টিনকে ভাঙছে। ইলাস্টিন মানে কি, স্থিতিস্থাপকতা প্রোটিন, এটাকে ভেঙে পেপটাইড বানাচ্ছে। আর আন্তিক রসে মাত্র একটাই এনজাইম আছে, সেটা হলো অ্যামাইনো পেপটাইডেস। মানে অ্যামাইনো পেপটাইডের নাম কেন হলো, ওই যে যারা অ্যামিন গ্রুপকে ভেঙে ফেলে তার নাম কি, অ্যামাইনো পেপটাইডেস, একটাই আছে। তাহলে এইটুকু পর্যন্ত। তাহলে এটা মনে রাখার ছন্দ হলো, এটা মনে রাখার ছন্দ হলো টাকা টাকায় আগে রাখো। ইলাস্টিক মানে স্থিতিস্থাপকতা, টাকা টাকায় আগে রাখো, আগে রাখো, টাকা টাকায় আগে রাখো। দেখো এটা মিলবে, টাকা ট্রিপসিন, তারপর কাতে কাইমোট্রিপসিন, আবার টাকা ট্রাইপেপটাইডেস, তারপর হলো আবার কা কার্বোজিপেপটাইডেস, তারপর হলো আগে অ্যামিনো পেপটাইডেস, গতে কিছু আছে, গতে নাই। তাহলে ডাকতে হলো, ডতে ডাইপেপটাইডেস, কতে হলো কোলাজেন, কোলাজিনিস, তাই না, কোলাজিনিস। আর একটা শুধু মনে রাখতে হবে অ্যামাইনো পেপটাইডেস, যেটা অনস্বয় থেকে আসে। তাহলে এগুলো কিন্তু সৃজনশীল হিসেবে মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ না করলে তখন অনেক পেশার, অনেক ঝামেলা, তখন দেখবে যে বিশাল পড়া হয়ে গেছে। এই জন্য প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ করে ফেলতে হবে, যতই কষ্ট হোক। যে সাবজেক্টেরই তোমার পড়া থাক না কেন, তা আজকের বারে কথার কথা 3টা সাবজেক্ট তোমার আছে, আগামী দিন আছে মনে করো অন্য সাবজেক্ট, তাহলে ওইটা আগে মুখস্থ করবা, হ্যাঁ। আর এইটা কি করবা, আজকে যেগুলো পড়া হয়ে গেল এটা জাস্ট একবার রিডিং চোখ খুলে দেওয়া, তাহলে কি হবে, তোমার ব্রেইনে এটা সেভ হয়ে যাবে, মুখস্থ করার দরকার নাই। কিন্তু আগামীকালকে তোমার অন্য সাবজেক্টে পড়া, ধরো আগামীকালকে তোমার ফিজিক্স পড়া আছে, কেমিস্ট্রি পড়া আছে, কথার কথা, হ্যাঁ। তাহলে তুমি কি করবে, আজকের রাত্রে কিন্তু তোমার দায়িত্ব ওগুলো মুখস্থ করা, কারণ কালকে ওটার প্রাইভেটের পড়া তোমাকে দিতে হবে, তাই কি না? পড়া ধরুক আর না ধরুক, তুমি ওটা পড়বা। আর এইটা কি করবা, আজকে যে যে সাবজেক্ট পড়া হলো, মনে করো আজকে পড়া হয়েছে তোমার ইংরেজি, বায়োলজি, তাহলে আজকে কি করবা, আজকে যা যা পড়া হয়েছে তা খাতা খুলবা, বই দেখবা, জাস্ট রিডিং করবা, মুখস্থ করবা না, রিডিং করে রেখে দেবা, বুঝতে পারছো? তাহলে তোমার এটা তোমার ব্রেইনে সেভ হয়ে যাবে। এইবার পরের দিন যখন করবা দেখবা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এই টেকনিক অ্যাপ্লাই করবা, দেখবা কোনো কঠিন মনেই হবে না। কিন্তু তুমি যদি আজকে প্রাইভেট করে একটু যদি বাসায় না দেখো, তাহলে কিন্তু পরের দিন প্রাইভেটে পড়া করতে গেলে তখন তুমি ভুলে ভুলে যাবে, অনেক কিছু মনে রাখতে পারবে না। এটা টাটকা টাটকা ব্রেনে সেভ হবে, বুঝতে পারছো? সব সাবজেক্ট এইভাবে করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করি।